টপিক নিয়ে পড়বো, সেটা হচ্ছে এমসিএস। হ্যাঁ, এমসিএস টা হলো কি ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার আমাদের ভাইবার একটা বোর্ডের ম্যাক্সিমাম কোশ্চেন, যেখানে তোমার ইনস্ট্রুমেন্ট গুলা থাকে, সেখানে যে ফ্যামিলি প্ল্যানিং বা হচ্ছে যেই কন্ট্রাসেপটিভ ডিভাইস গুলা যেগুলা থাকে, ওই বোর্ডে ম্যাক্সিমাম কোশ্চেন এই টপিক গুলা থেকে হয়। এটা তোমাদেরকে আগেও অনেকবার পড়িয়েছিলাম অনেক গুরুত্ব সহকারে। তো এখন আবার এই টপিকটা আবার রিভিউ করতে যাচ্ছি, কারণ এটা এখানে পড়ার আরো অনেক কিছু আছে। আমরা আজকে পড়বো তাহলে হচ্ছে এমসিএস নিয়ে, ঠিক আছে? জামিউল রিপা, তোমার ইয়েটা অফ করো, মিউট করো। ওকে স্যার। তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে এমসিএস নিয়ে, ঠিক আছে? তাহলে এমসিএস এর ডেফিনেশনটা কেউ একজন বলো। তাহলে এমসিএস এর ডেফিনেশন হচ্ছে কি, the term maternal and child health refers to promotive, preventive, curative, rehabilitative, এই চারটা জিনিস। প্রমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ এন্ড হচ্ছে রিহ্যাবিলিটেটিভ হেলথ কেয়ার ফর মাদার্স এন্ড চিলড্রেন। এখানে মাদার্স এবং চিলড্রেন, যেহেতু এমসিএস মানে হচ্ছে ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ, তাহলে এখানে মায়ের স্বাস্থ্যের কথাও আসবে আর হচ্ছে চাইল্ডের কথাও আসবে। এখন চাইল্ড কতটুক পর্যন্ত? চাইল্ড হচ্ছে আপ টু প্রি স্কুল এজ পর্যন্ত আমাদের এমসিএস কেয়ারে থাকবে। তাহলে চারটা কথা: প্রিভেন্টিভ, প্রমোটিভ, কিউরেটিভ এন্ড রিহ্যাবিলিটেটিভ হেলথ কেয়ার ফর বোথ মাদার এন্ড চিলড্রেন। চিলড্রেন কতটুক? আপ টু হচ্ছে প্রি স্কুল এজ পর্যন্ত। তাহলে এটা হলো আমার ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথের ডেফিনেশন। এখন এটার অবজেক্টিভ কি? তাহলে ডেফিনেশন আমরা কিছু কথা বলেছি, যে প্রমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ এন্ড হচ্ছে রিহ্যাবিলিটেটিভ হেলথ কেয়ার। তাহলে এখন দেখো আমাদের অবজেক্টিভও তাইলে সেটাই হবে। এখানে হচ্ছে রিডাকশন অফ ম্যাটারনাল, পেরিনেটাল, তারপর হচ্ছে ইনফ্যান্ট এবং হচ্ছে চাইল্ডহুড মর্টালিটি এন্ড মরবিডিটি। এখন পেরিনেটাল মানে কি? পেরিনেটাল হচ্ছে পিরিয়ড যেটা ইমিডিয়েটলি বিফোর এন্ড আফটার বার্থ, ওই সময়টা হচ্ছে পেরিনেটাল পিরিয়ড। এবং হচ্ছে এটা হচ্ছে মর্টালিটি। হ্যালো, হ্যালো, হ্যাঁ এখন শুনতে পাচ্ছ? অলি তুমি আমাকে করো। অলি তুমি আমাকে প্রমোট করো। অলি, অলি আমাকে জি স্যার। প্রমোট করো। অলি আমি তোমাকে প্রমোট করছিলাম, এখন আমাকে একটু প্রমোট করে দাও। ওই This সৌরভ ভাই conference will এটা now পাবা না। be recorded. ওকে, তাহলে আমরা এখন যেটা শোনা বলছিলাম, হ্যাঁ আমরা ডেফিনেশনটা বলছিলাম, একটু তো শুনেছো? স্যার পেরিনেটাল কি এটা আজ করছিলাম, এরপর থেকে আর শুনিনি। আচ্ছা যাই হোক, আবার বলি তাহলে, শুরু থেকে আবার স্টার্ট করি আমরা। সেটা হচ্ছে ম্যাটারনাল এন্ড চাইল্ডহুড, আমরা ডেফিনিশন বললাম যে চারটা কথা মনে রাখবা: প্রিভেন্টিভ, প্রমোটিভ এন্ড কিউরেটিভ, রিহ্যাবিলিটেটিভ হেলথ কেয়ার। কার কার? মাদার এবং চিলড্রেন, যেহেতু শব্দটা এমসিএস, ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ। তাহলে হচ্ছে এখন চিলড্রেন কতটুক পর্যন্ত এই এমসিএস সার্ভিস মধ্যে হবে? যেটা হচ্ছে যে আপ টু প্রি স্কুল এজ। যেটা তো প্রি স্কুল মানে হচ্ছে আমরা 6 বছরের স্কুল, যে মানে হচ্ছে 5 ইয়ার্স, ধরে 5 ইয়ার্স পর্যন্ত এই সার্ভিসের অন্তর্গত হবে আর কি। তো অবজেক্টিভের মধ্যে হচ্ছে যে আমাদের হচ্ছে রিডাকশন অফ ম্যাটারনাল, পেরিনেটাল, ইনফেন্ট এন্ড চাইল্ডহুড মর্টালিটি এন্ড মরবিডিটি। এখন পেরিনেটাল পিরিয়ডটা হচ্ছে কি, যে পিরিয়ডটা হচ্ছে ইমিডিয়েটলি বিফোর এন্ড আফটার বার্থ, যে বাচ্চার জন্মের যে সময়টা, মানে হচ্ছে ডেলিভারির সময়টা বিফোর এন্ড আফটার বার্থের সময়টাই হচ্ছে পেরিনেটাল পিরিয়ড। এখন হচ্ছে আরেকটা পয়েন্ট হচ্ছে কি, প্রমোশন অফ রিপ্রোডাক্টিভ হেলথ। তাহলে অবজেক্টিভের মধ্যে একটা হচ্ছে রিডাকশন অফ ম্যাটারনাল, পেরিনেটাল, ইনফেন্ট, চাইল্ডহুড মর্টালিটি, মরবিডিটি। আরেকটা হচ্ছে কি, প্রমোশন অফ রিপ্রোডাক্টিভ হেলথ। আরেকটা প্রমোশন করতে হবে, সেটা হচ্ছে ফিজিক্যাল এন্ড সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড উইদিন দ্য ফ্যামিলি। তাহলে এটা হচ্ছে আমার অবজেক্টিভ। তো আলটিমেট একটা অবজেক্টিভ থাকে এমসি সার্ভিসে, সেটা হচ্ছে লাইফ লং হেলথ। আমরা যেন সুস্থভাবে একটা মাদার এবং চাইল্ড, যেটা তাদের নেক্সট লাইফ লং হেলদি থাকতে পারে, এটাই হচ্ছে মেইন টার্গেট। এবার আসি এমসিএস প্যাকেজ কেয়ার। প্যাকেজ কেয়ারও সেই ওইটাই, রিপ্রোডাক্টিভ এজ এবং হচ্ছে চাইল্ডদের নিয়ে যে প্যাকেজিং প্রোগ্রাম করা হয় এমসিএস এর মধ্যে, অনেকগুলো কম্পোনেন্ট আছে সেগুলা নিয়ে।
তো রিপ্রোডাক্টিভ এজ বলতে হচ্ছে 15 থেকে যেটা হচ্ছে 49 ইয়ার্স ওল্ড, এবং হচ্ছে চিলড্রেনদের ক্ষেত্রে বললাম যে আপ টু 5 ইয়ার্স পর্যন্ত। এদেরকে নিয়ে বিভিন্ন স্পেশাল, যেমন ওদের ডিজিজ, ডিসেবিলিটি ও ডেথ নিয়ে যে স্পেশাল প্রোগ্রাম প্যাকেজ গুলা করা হয়, সেটাই হচ্ছে আমার এমসিএস প্যাকেজ কেয়ার। এটার আন্ডারে যেগুলো আসে সেটা হচ্ছে কি সিকিউরিটি, প্রিভেন্টিভ, সোশ্যাল অ্যাসপেক্ট অফ অবজেক্টিভস, অবস্টেটিক্স, ফ্যামিলি ওয়েলফেয়ার, নিউট্রিশন, চাইল্ড ডেভেলপমেন্ট এবং হচ্ছে হেলথ, এডুকেশন, এই প্যাকেজ গুলো আসবে। এখন যদি আমরা কম্পোনেন্ট বলি, ওই একই জিনিস, যে কম্পোনেন্ট অফ এমসিএস প্যাকেজ কেয়ারে যেগুলো আসে, ম্যাটারনাল হেলথ, চাইল্ড হেলথ, স্কুল হেলথ, ফ্যামিলি প্ল্যানিং, হ্যান্ডিক্যাপড চিলড্রেন, কেয়ার অফ দ্য চিলড্রেন ইন স্পেশাল সিটিং সাচ এস ডে কেয়ার সেন্টার, এগুলা নিয়ে আসবে। তারপরে হচ্ছে তাহলে কম্পোনেন্ট গুলা বোঝা গেল। এটা এটা হচ্ছে বোর্ড কোশ্চেনে আসছে, ঠিক আছে। এমসিএস প্যাকেজ কেয়ারটা পড়বা, অবজেক্টিভ অফ এমসিএস পরীক্ষায় আসে, এমসিকিউ তো মাঝে মাঝে দিয়ে দেয়। তোমরা যেটা ভুল করো, সবগুলো হয় রিডাকশন দাও নাইলে প্রমোশন দাও, এটা একটু খেয়াল রাখবা যে রিডাকশন কোনটা এবং হচ্ছে প্রমোশন কোনটা। এবার আসি আমরা হচ্ছে কিছু নিউ কনসেপ্ট, জাস্ট নামগুলো একটু দেখো, যে ইন্টিগ্রেশন অফ কেয়ার, রিস্ক অ্যাপ্রোচ, ম্যান পাওয়ার চেঞ্জেস এবং হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার, এই চারটা হলো আসলে নিউ কনসেপ্ট অফ এমসিএস কেয়ার, ঠিক আছে। এরপরে আমরা যেটা পড়বো, যে একটা কোশ্চেন আসে যে তোমার হোয়াই মাদার এন্ড চাইল্ড আর কনসিডার অ্যাজ ওয়ান ইউনিট, বা মাদার আর চাইল্ড ইজ ওয়ান ইউনিট, এই কথাটার জাস্টিফিকেশন করা। জাস্টিফিকেশনের মধ্যে এটা হচ্ছে আসলে কি, দেখো, ডিউরিং দ্য অ্যান্টিনেটাল পিরিয়ড দ্য ফিটাস ইজ দ্য পার্ট অফ মাদার। অ্যান্টিনেটাল পিরিয়ড হচ্ছে তার মানে বাচ্চা গর্ভের যে সময়টা, সেটা ডেলিভারির আগ পর্যন্ত যেই সময়টা অ্যান্টিনেটাল পিরিয়ড, তাহলে ফার্টিলাইজেশনের পর থেকে যেটা যে সময়টা, তাহলে ওই সময় তো ফিটাসটা মাই ধারণ করে। তারপর হচ্ছে চিলড্রেন হচ্ছে একদম মায়ের হচ্ছে ক্লোজ রিলেটেড, এবং কিছু ডিজিজ আছে যেগুলো হচ্ছে তোমার মা থেকে বাচ্চার মাধ্যমে ছড়ায়, যেমন হচ্ছে সিফিলিস, তারপরে জার্মান মিজেলস, তারপর হচ্ছে বিভিন্ন ড্রাগ আছে এগুলা, যেগুলো হচ্ছে যেমন মা যদি গর্ভ অবস্থায় খায়, সেগুলো হচ্ছে বাচ্চারও ইফেক্ট পড়ে। এর জন্য দুইটা বলা যায় একটা ইউনিট হিসেবে কনসিডার করা যেতে পারে। তারপর দেখো, বাচ্চা জন্মের পর কিন্তু পুরাপুরি হচ্ছে মায়ের উপর ডিপেন্ডেন্ট, সে কিন্তু একা চলতে পারে না, খাইতে পারে না, সবকিছুই তাকে একটা সময় পর্যন্ত টেক কেয়ার করতে হয়। তারপর হচ্ছে মাদার ইজ অলসো দ্য ফার্স্ট টিচার অফ দ্য চাইল্ড, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা। তাহলে হচ্ছে মাদার হচ্ছে ফার্স্ট টিচার অফ দ্য চাইল্ড, তাহলে এই শব্দ, এই কথাগুলোর জন্য হচ্ছে আমরা বলতে পারি যে মাদার এবং হচ্ছে চাইল্ড হচ্ছে আর কনসিডার্ড এজ এ ওয়ান সিঙ্গেল ইউনিট, বা হচ্ছে ওয়ান ইউনিট। এটা এটা পরীক্ষায় আসে মাঝে মাঝে। তারপরে হচ্ছে ম্যাটারনিটি সাইকেল। ম্যাটারনিটি সাইকেলের মধ্যে দেখো আমরা এরপরে যেই ভাগগুলা, যে ডিভিশন গুলো আলোচনা করব, সেটা কিন্তু আসলে এই ম্যাটারনিটি সাইকেলের স্টেজ বা হচ্ছে সাইকেলের অন্তর্ভুক্ত। তার মধ্যে দেখো আমরা এরপরে শুরু হবে ফার্টিলাইজেশন দিয়ে, তারপরে অ্যান্টিনেটাল বা প্রিনেটাল পিরিয়ড, তারপর হচ্ছে ইন্টারনেটাল পিরিয়ড, তারপর হচ্ছে পোস্টনেটাল পিরিয়ড, তারপর হচ্ছে ইন্টারকনসেপশনাল পিরিয়ড। এই পিরিয়ড গুলো যদি আমরা ভাগ করি, যে প্রিনেটাল ফার্টিলাইজেশন তো তোমরা জানো, তাইলে হচ্ছে তারপরে হচ্ছে কি আমার প্রিনেটাল পিরিয়ড। প্রিনেটাল পিরিয়ডকে আমরা আবার তিন ভাগে ভাগ করি, একটা হচ্ছে ওভাম, আরেকটা এমব্রায়ো, আরেকটা হচ্ছে ফিটাস। তাহলে ওভাম হচ্ছে কোনটা, 0 থেকে 14 ডেজ পর্যন্ত। তাহলে প্রিনেটাল পিরিয়ডের প্রথমটা হচ্ছে ওভাম, ওভামটা হচ্ছে 0 to 14 ডেজ পর্যন্ত। 14 ডেজ থেকে 9 উইকস পর্যন্ত হচ্ছে আমার এমব্রায়ো। এমব্রায়োর পরে হচ্ছে ফিটাস, 9 উইকস থেকে হচ্ছে আপ টু বার্থ পর্যন্ত হচ্ছে আমার ফিটাস। তারপরে হচ্ছে কি আমার এখন এটা হচ্ছে প্রিনেটাল পিরিয়ড। এরপরে দেখো আরো কিছু শব্দ আছে, আগে এগুলো বলে দিই। তারপর হচ্ছে যেমন প্রিমেচিউর ইনফ্যান্ট। প্রিমেচিউর বেবিটি বলতে হচ্ছে আমরা 28 উইকস এর, সরি, তোমার 37 উইকস এর আগে যদি কোনো বাচ্চা ডেলিভারি হয়, সেটাকে আমরা প্রিমেচিউর বলবো। এবং হচ্ছে ফুল টার্ম, ফুল টার্ম আমরা কখন বলবো, আফটার 37 উইকস। যখন 37 উইকস ক্রস করবে, তখন এটাকে আমরা বলবো টার্ম প্রেগনেন্সি বা টার্ম বেবি। আর যখন 37 এর আগে হবে, প্রিভিয়াসলি হয়ে যাবে, তখন এটাকে বলবো আমরা কি বলবো, প্রিমেচিউর বলবো, ঠিক আছে। 39 বা হচ্ছে 40 ক্রস করে, 41 বা 2 ক্রস করে গেলে আমরা তখন বলবো পোস্ট।
তারপর হচ্ছে দেখো, এখন হচ্ছে আমাদের হচ্ছে এমসিএস কেয়ার সার্ভিস কি কি বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। এখন আমরা এমসিএস একটা ইম্পর্টেন্ট টপিক জানতেছি বা পড়তেছি। এখন আমাদের দেশে এমসিএস কেয়ার সার্ভিস গুলো আমরা অনেকগুলো নাম বলেছি, এখন আমাদের দেশে কি কি অ্যাভেলেবেল আছে, যে কোন সার্ভিস গুলো আমরা নিতে পারবো। সেটার মধ্যে হচ্ছে যেমন অ্যান্টিনেটাল কেয়ার আছে, ইন্টারনেটাল কেয়ার আছে, এসেপটিক ডেলিভারি আছে, পোস্টনেটাল কেয়ার আছে, ইমিউনাইজেশন আছে, তারপর হচ্ছে স্ক্রিনিং অফ হাই রিস্ক মাদার, হাই রিস্ক মাদারকে স্ক্রিনিং করা যায়, হেলথ এডুকেশন বিভিন্ন প্রোগ্রাম আছে, ব্রেস্ট ফিডিং আছে, তারপর হচ্ছে নিউট্রিশন অফ নিউবর্ন প্রেগনেন্ট ওমেন, ফ্যামিলি প্ল্যানিং প্র্যাকটিস এগুলো আছে, ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার সার্ভিস আছে, ভিটামিন এ আয়রন সাপ্লিমেন্টেশন এটা আছে, তারপর হচ্ছে ওটস স্যালাইন ডিস্ট্রিবিউশন আছে, তারপর হচ্ছে এমআর পোস্ট অ্যাবর্শন কেয়ার আছে, আরটিআই এসটিআই এগুলা, এই সার্ভিস গুলো আছে। তো এগুলো হচ্ছে আমাদের দেশে অ্যাভেলেবল এমসিএস কেয়ার সার্ভিস গুলা। এখন আমাদের দেশের যে এমসিএস এর কি প্রবলেম গুলা হয়, যে আমাদের দেশের আসলে যে প্রবলেম গুলা হয় সেটা আসলে ডেভেলপিং কান্ট্রি গুলাতে সবচেয়ে বেশি প্রবলেম হয় মেল নিউট্রিশন, ইনফেকশন এবং হচ্ছে আনকন্ট্রোল রিপ্রোডাকশনটা বিষয়। তো এগুলোর মধ্যে হচ্ছে মেল নিউট্রিশন যদি আমরা বলি, মেল নিউট্রিশনের মধ্যে সবচেয়ে বেশি হয় হচ্ছে তোমার ম্যাটারনাল ডিফ্লেশন বা এনিমিয়া, টক্সিমিয়া, পিপিএইচ, পোস্টপার্টাম হ্যামোরেজ, লো বার্থ ওয়েট অফ দ্য বেবি বা প্রিমেচিউর বেবি। তো এগুলার জন্য আমরা হচ্ছে যে এই এমসিএস কেয়ার গুলা, এই জিনিসগুলা না হয় সেজন্য আসলে এমসিএস সার্ভিসটা। এখানে যদি আমরা মেল নিউট্রিশন প্রিভেনশন করতে চাই, একসাথে বলে ফেলি, প্রিভেনশন করতে চাই আমাদের কি করতে হবে, ডিরেক্ট ইন্টারভেনশন করতে হবে, আর একটা ইনডিরেক্ট ইন্টারভেনশন আছে। ডিরেক্ট ইন্টারভেনশন কি, যেমন হচ্ছে ফুড সাপ্লিমেন্টেশন প্রোভাইড করা, ফুড ফর্টিফিকেশন, ফুড এনরিচমেন্ট, নিউট্রিশনাল এডুকেশন। তাকে বলে দিতে হবে আপনি এটা এটা খাবেন, আপনার এটা খেলে ভালো হবে, বা আপনি এই খাবারগুলো বেশি খাবেন। ইনডাইরেক্ট এর মধ্যে হচ্ছে তোমার হচ্ছে প্রপার ফ্যামিলি প্ল্যানিং, ফুড হাইজিন, প্রাইমারি হেলথ কেয়ার, হেলথ এডুকেশন, সেফ ওয়াটার সাপ্লাই, ইমিউনাইজেশন করা। এখন তারপরে বলছিলাম আরেকটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে মেল নিউট্রিশন আর ইনফেকশন। তাহলে মেল নিউট্রিশনটা হলো বললাম, এরপরে হচ্ছে ইনফেকশনটা। ইনফেকশনের মধ্যে যেটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে ডায়রিয়া, ডায়রিয়া আর হচ্ছে তোমার পিউরপেরাল সেপসিস, অ্যাবর্শন, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ইপিআই যে ডিজিজ আছে, অনেক জায়গায় অনেকে এই ভ্যাকসিন গুলো নেয় না, টিউবারকুলোসিস, হেপাটাইটিস, টিটেনাস, এই জিনিসগুলা বেশি হয়, মিজলস, মামস, রুবেলা, এগুলা বেশি হয় ইনফেকশনের মাঝে, ইপিআই ডিজিজ গুলা, ডায়রিয়া, অ্যাবর্শন, পুয়েরপেরাল সেপসিস এগুলা, লো বার্থ ওয়েট বাংলাদেশে সবচেয়ে বেশি কমন। তাহলে এগুলো প্রিভেন্ট করার জন্য আমার কি করতে হবে, যেমন যদি আমার ইপিআই ডিজিজ গুলো আছে সেগুলো প্রিভেনশন করার জন্য আমার দরকার হবে হচ্ছে ভ্যাকসিনেশন করা, ভ্যাকসিনেশন ইনশিওর করা। তারপর হচ্ছে তোমার পার্সোনাল হাইজিনটা, যে কিছু ডিজিজ আছে ডায়রিয়া, এগুলোর জন্য হেলথ এডুকেশন এবং হচ্ছে পার্সোনাল হাইজিনটা জরুরি। আরো হচ্ছে আনকন্ট্রোল রিপ্রোডাকশন, আরেকটা প্রবলেম বলেছিলাম আমাদের দেশে এমসিএস প্রবলেমের মধ্যে, আনকন্ট্রোল রিপ্রোডাকশন। দেখবা যে গ্রামে বললাম যে অনেক বাচ্চা হয়, 7টা 8টা 9টা এরকম অনেকগুলো হয়। ওরা প্রতি বছর বছরই প্রোডাকশন দিতেই থাকে। এই লকডাউনে তো প্রোডাকশন মনে হচ্ছে সবারই হবে। তো যাই হোক, তো এটার ইফেক্ট হচ্ছে আমাদের যে এই আনকন্ট্রোল রিপ্রোডাকশনের জন্য যেমন মায়ের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বাচ্চার জন্য ক্ষতিকর। তো মায়ের যেটা হয় সিভিয়ারলি এনিমিয়া হয়, অ্যাবর্শন হওয়ার চান্স থাকে, রক্তক্ষরণ হইতে পারে, এটাকে আমরা অ্যান্টিপার্টাম বলবো। যে হচ্ছে ডেলিভারির পূর্বে যদি কোনো ব্লিডিং হয়, এপিএইচ বা অ্যান্টিপার্টাম হ্যামোরেজ বলি, পরের বাচ্চাগুলো লো বার্থ ওয়েট বেবি হইতে পারে, ম্যাটারনাল মা মারাও যেতে পারে। এগুলার জন্য হচ্ছে আমাদের এই এমসিএস সার্ভিস গুলা। সে যদি প্রপারলি অ্যান্টিনেটাল কেয়ারে আসে, তাহলে প্রথম বাচ্চার পরে তাকে আমরা অ্যান্টিনেটাল কেয়ারের যে অ্যাডভাইস গুলো আছে বলে দিব, যে পরের 2 বছর বাচ্চা না নেওয়ার জন্য। তারপরে আবার হচ্ছে নেক্সট বাচ্চা নিলে তখন হচ্ছে আবার ইন্টারনেটাল কেয়ার এবং হচ্ছে পোস্টনেটাল কেয়ার গুলা নিব আমরা। পোস্টনেটাল কেয়ার নিলে কি হবে, তার ওই যে পরবর্তী রক্তক্ষরণ বা হচ্ছে কোনো সেপসিস ডেভেলপ করে কিনা, ও কিভাবে কন্ট্রাসেপটিভ মেথড গুলা নিবে, বাচ্চা জন্মের পরে ব্রেস্ট ফিডিং কতদিন করাবে, এই ইনফরমেশন গুলা দিতে পারবো। এবং এগুলা দিলেই হচ্ছে তার হচ্ছে যে ফ্যামিলি প্ল্যানিংটা সে ভালোভাবে করতে পারবে আর কি।
এখন হচ্ছে এমসিএস প্রবলেমের মাঝে হচ্ছে এখন আমরা এতক্ষণ যেই কথাগুলো বললাম মাকে নিয়ে, মাদার নিয়ে, এখন হচ্ছে বাচ্চাদের কি প্রবলেম হয়, যে আমাদের দেশে কমন চাইল্ড হেলথ প্রবলেম গুলা হয় বেশি, সবচেয়ে বেশি হয় হচ্ছে লো বার্থ ওয়েট। এটা সবচেয়ে বেশি হয় লো বার্থ ওয়েট, আর হচ্ছে ইনফেকশন, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হয়, এআরডিএস হয় বাচ্চাদের, নিউনেটাল সেপসিস হয়, তারপর হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হয়। হ্যাঁ, এই জিনিসগুলা বেশি হয়। লো বার্থ ওয়েট এটা খুব বেশি হয়। মেল নিউট্রিশন, অনেক সময় যেমন কালকে একটা সিজার হয়েছিল, বাচ্চাটার ওজন 2 কেজি, দেখা যাচ্ছে মায়ের ব্লাড প্রেশার এত কম ছিল, প্লাসেন্টা থেকে হচ্ছে আম্বিলিকাল কর্ড দিয়ে বাচ্চার শরীরে হয়তো বা ব্লাড বেশি যায়নি, আম্বিলিকাল কর্ড সাদা হয়ে আছে, এবং হচ্ছে প্লাসেন্টা ব্লাড এত বেশি পায়নি যে প্লাসেন্টা পচা শুরু করে দিয়েছে, এরকম। অথচ 37 উইকস এর একটা প্রেগনেন্সি, এরকম। তাহলে মেল নিউট্রিশন একটা হইতে পারে। তাহলে মোটামুটি এমসিএস নিয়ে এই কথাগুলো গেল। এখন আমরা ঢুকে যাব হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ারে। এতটুকু কি বোঝা গেল, না কোথাও কনফিউশন আছে? কেউ একজন বলো। স্যার বুঝছি স্যার। কোনো কিছু আনক্লিয়ার আছে? না স্যার। আফতাব? নো স্যার। ওকে, তাহলে কি বললাম আবার রিপিট করি। তাহলে এমসিএস কেয়ার এর ডেফিনিশন: প্রিভেন্টিভ, প্রমোটিভ, রিহ্যাবিলিটিভ, প্রিভেন্টিভ, প্রমোটিভ, কিউরেটিভ, রিহ্যাবিলিটিভ হেলথ কেয়ার ফর হোম, ফর মাদার এন্ড চিলড্রেন আপ টু 5 years বা প্রি স্কুল এজ। হোয়াট ইজ দ্য অবজেক্টিভ? রিডাকশন অফ ম্যাটার্নাল, পেরিনেটাল, ইনফেন্ট, চাইল্ডহুড মর্টালিটি এন্ড মরবিডিটি। তাহলে পেরিনেটাল কি? দ্য পিরিয়ড ইমিডিয়েটলি বিফোর এন্ড আফটার বার্থ। সেকেন্ড হচ্ছে কি? প্রমোশন অফ রিপ্রোডাক্টিভ হেলথ এন্ড প্রমোশন অফ ফিজিক্যাল এন্ড সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট অফ চাইল্ড উইদিন দ্য ফ্যামিলি। আলটিমেট অবজেক্টিভ কি? লাইফ লং হেলথ অফ মাদার এন্ড চাইল্ড। What is MCS package care? MCS package care a package program for the women of the reproductive age. Reproductive age কত? 15 to 49 or 44 years যেটাই বলি, আর চিলড্রেন হচ্ছে আপ টু 5 years। এক্সাম্পল যেমন হচ্ছে ফ্যামিলি ওয়েলফেয়ার, নিউট্রিশন, চাইল্ড ডেভেলপমেন্ট, হেলথ এডুকেশন, এটসেট্রা। হোয়াট ইজ দ্য কম্পোনেন্ট? কম্পোনেন্ট হচ্ছে ম্যাটারনাল হেলথ, ফ্যামিলি ডাইট, school health, handicapped children, and care of the children in special settings such as daycare center. And হচ্ছে আমরা পড়েছিলাম হচ্ছে maternity cycle, fertility হ্যালো, cycle, কেম છો? antenatal, internatal, postnatal, interconceptional period। তারপর হচ্ছে আমরা পিরিয়ড গুলার কথা বলি, যে প্রিনেটাল পিরিয়ডের মধ্যে হচ্ছে আমাদের 3 পার্ট: ওভাম, এমব্রায়ো এন্ড হচ্ছে ফিটাস। ওভাম হচ্ছে 0 to 14 days, হ্যালো। এমব্রায়ো হচ্ছে 14 days to 9 weeks, ফিটাস হচ্ছে 9 weeks to আপ টু বার্থ। প্রিমেচিউর হচ্ছে আমরা বলবো বিফোর 37 টু 42 বা 41 হচ্ছে টার্ম প্রেগন্যান্সি, আর হচ্ছে এই সময় হলে টার্ম বেবি। ব্যাকতে কে কথা বলে? স্যার আচ্ছা, 100 এর next, ইয়েটা 100 এর হচ্ছে স্যার, এই যে মাইক্রোফোনটা অফ করলে স্যার ভালো হতো। 100 হ্যাঁ অফ আছে। তারপরে হচ্ছে ফুল টার্ম তো বললাম যে এটা দিনের হিসাবে 280 days যেটা হয়। আর কমন চাইল্ড হেলথ প্রবলেম বললাম যে লো বার্থ ওয়েট হবে, মেল নিউট্রিশন হবে, ইনফেকশন হবে, অ্যাক্সিডেন্ট বা পয়জনিং বা বিহেভিয়ারাল প্রবলেম হতে পারে, হ্যান্ডিক্যাপ চিলড্রেন হতে পারে। মায়ের যে সমস্যাগুলো হয় মেল নিউট্রিশন, ইনফেকশন, আর হচ্ছে আনকন্ট্রোল রিপ্রোডাকশন। মেল নিউট্রিশনের জন্য কি কি মেল নিউট্রিশন হয়, কিভাবে আমরা এগুলো প্রিভেনশন করব? মেল নিউট্রিশনের জন্য হয় হচ্ছে ম্যাটারনাল ডেপ্লেশন হয়, এনিমিয়া হয়, টক্সিমিয়া হয়, পিপিএইচ হইতে পারে, পোস্টপার্টাম হ্যামোরেজ, লো বার্থ ওয়েট অফ চাইল্ড হইতে পারে। এটার জন্য আমরা তাকে ফুড সাপ্লিমেন্টেশন প্রোভাইড করব, আর হচ্ছে ইমিউনাইজেশন এবং ফ্যামিলি প্ল্যানিং করব, হেলথ এডুকেশন দিব। আর হচ্ছে ইনফেকশনের জন্য যেটা হয় তাকে আমরা ভ্যাকসিন দিব, তারপর হচ্ছে তাকে হেলথ এডুকেশন, পার্সোনাল হাইজিনের কথা বলবো। আর রিপ্রোডাকশন কন্ট্রোল করার জন্য তাকে আমরা অ্যান্টিনেটাল, ইন্টারনেটাল, পোস্টনেটাল কেয়ার গুলা নেওয়ার জন্য বলবো, এবং হচ্ছে ফ্যামিলি প্ল্যানিংটা প্রপারলি করার জন্য বলবো আর কি। এখন আমরা আসি অ্যান্টিনেটাল কেয়ার। অ্যান্টিনেটাল কেয়ারটা হচ্ছে যে ফার্টিলাইজেশন থেকে হচ্ছে ডেলিভারি অফ ফিটাসের আগের মুহূর্ত। আমরা বলেছিলাম পেরিনেটাল মানে হচ্ছে যেটা
পেরিনেটাল মানে হচ্ছে যা ইমিডিয়েটলি বিফোর এন্ড আফটার বার্থ। তাহলে বাচ্চা ডেলিভারির আগের মুহূর্তে মানে ডেলিভারি শুরু হয়নি বা শুরু হয়েছে ওই এই পর্যন্ত হচ্ছে আমার অ্যান্টিনেটাল পিরিয়ড। অ্যান্টিনেটাল এই পিরিয়ডে যে কেয়ারটা নিব আমরা মায়ের, সেটাই হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার। তাহলে কেয়ার অফ দ্য ওমেন ডিউরিং প্রেগনেন্সি, এটা হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার। এখন আমরা এমসিএইচ এ যতগুলা প্রবলেমের কথা বলেছি, এই প্রবলেম গুলো যেন অ্যান্টিনেটাল কেয়ারে না হয় সেটার জন্য আমরা যে আমাদের হচ্ছে যে কেয়ারটা নিব, এটার আলটিমেট অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে এই প্রবলেম গুলো যেন না হয়, মেল নিউট্রিশন যেন না হয়, লো বার্থ ওয়েট যেন না হয়, এপিএইচ যেন না হয়, ইনফেকশন যেন না হয়। এইগুলার জন্যই আমরা কিন্তু অ্যান্টিনেটাল কেয়ারটা নিব। তাহলে আলটিমেট গোল কি? সেটা হচ্ছে কোনো রিস্ক যেন না হয়, মায়ের হেলথটাকে প্রপারলি হচ্ছে প্রোভাইড করা বা হচ্ছে ভালো রাখা, কোনো কমপ্লিকেশন গুলো অ্যাভয়েড করা, ইনফেকশন অ্যাভয়েড করা, তারপর হচ্ছে লো বার্থ ওয়েট বেবি যেন না হয়, পিপিএইচ যেন না হয়, এপিএইচ যেন না হয়। এই জন্যই হচ্ছে আমাদের অ্যান্টিনেটাল কেয়ার। এটা তাহলে অবজেক্টিভ যদি আসে, এটা বোর্ড কোশ্চেন, অবজেক্টিভ অফ অ্যান্টিনেটাল কেয়ার, তাহলে আমরা এই কথাগুলোই বলবো: প্রমোট, প্রোটেক্ট, মেইনটেইন দ্য হেলথ অফ দ্য মাদার ডিউরিং প্রেগনেন্সি, তারপরে ডিটেক্ট দ্য রিস্ক কেসেস এবং হচ্ছে গিভ দেম স্পেশাল অ্যাটেনশন and prevent complication and identify the complication and prevent them, to remove anxiety of the delivery, তারপর হচ্ছে to reduce the maternal and infant mortality and morbidity। তাহলে এইগুলা হচ্ছে কি আমার অ্যান্টিনেটাল কেয়ারের অবজেক্টিভ। তাহলে তারপর হচ্ছে আরেকটা কোশ্চেন আছে যে ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্স আর অবজেক্টিভ সেম অলমোস্ট, জাস্ট যদি ইম্পর্টেন্স অফ অ্যান্টিনেটাল কেয়ার বলে তাহলে তোমরা আলাদা করে দিবা যে ফর মাদারের জন্য কি ইম্পর্টেন্স আর ফর ফিটাসের জন্য কি ইম্পর্টেন্স। বাট যদি অবজেক্টিভ আসে যে অবজেক্টিভ অ্যান্টিনেটাল কেয়ার, তাহলে যেগুলা বলেছি এগুলা বললেই হবে। তো মাদারের কথাগুলো বলে ফেলছি। তো ফিমেল ফিটাসের ক্ষেত্রে সেম, যে বাচ্চা ফিটাল তোমার লো বার্থ রেট যেন না হয়, যেন বার্থ অ্যাসফাইক্সিয়া না হয় মানে ইনফেকশন, কোনো রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম গুলা প্রিভেন্ট করা, বাচ্চা নিউনেটাল সেপসিস প্রিভেন্ট করা, ফিটাল মেলফরমেশনটাকে মিনিমাইজ করা, ফিটাল অয়েল বিংটাকে অ্যাসেস করা, এবং হচ্ছে কোনো আরএস ইমিউনাইজেশন এগুলা আছে কিনা, ফিটাল মেলফরমেশন আছে কিনা, ডিসপ্রপোর্শন আছে কিনা, তারপরে গ্রোথ রিটার্ডেশন আছে কিনা, টুইন বেবি কিনা, এনি মেল প্রেজেন্টেশন আছে কিনা, মেল পজিশন আছে কিনা, ক্যামেরা চালু করেন ক্যামেরা। তাহলে সেটা হচ্ছে। হ্যালো স্যার, সৌরভ বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। জি হ্যাঁ ঠিক আছে। তাইলে হচ্ছে এটা হচ্ছে ফিটাসের জন্য। ওকে, আমার স্টুডেন্টটা জি দেখতে চাইলো না, আপনি দেখতে চাইলেন কেন? না স্যার, অনেকে আবার বলতেছিল স্যার যে স্যারকে দেখা যায় না দেখা যায় না স্যার। তবে স্যার ভিডিও করলে স্যার তো অডিওতে ভিডিও কেমন কেমন লাগতেছে স্যার? এখন ভালো লাগতেছে স্যার, দেখাই যায় স্যার। ভিডিও করে কি হবে? মনে গত ক্লাসের ভিডিও হলো স্থির চিত্র ছিল, জাস্ট একটা ছবি ছিল, এটা পুরা স্টিল একটা ছবি ছিল, কোনো মুভমেন্ট বোঝা যাচ্ছিল না, কিছু বোঝা যাচ্ছিল না। এর জন্য আজকে ক্যামেরা অফ রাখছিলাম। ভিডিও থাকবে না, সেটা আমরা আপলোডই দিতে পারি না, এই জন্য বললাম। স্যার আপনার হ্যাঁ হ্যাঁ, স্যার ভিডিওতে কিন্তু স্যার ভালো লাগতেছে স্যার, এখন স্যার ঠিক আছে। হ্যাঁ বাট ভিডিওতে স্টিল ছবি আসে, ওই যে পরে ভিডিওতে মানে হচ্ছে মুভমেন্ট গুলা বোঝা যায় না, স্টিল একটা পিকচার থাকে। না স্যার আজকে ঠিক ক্লিয়ার আছে আছে। স্যার, দেখা যাচ্ছে। না মানে রেকর্ডিং করে ইউটিউবে যে দেয় ওইটা শুধু স্টিল একটা ছবি থাকে, কোনো মুভমেন্ট থাকে না, শুধু কথাগুলো শোনা যায়। স্টিল ছবি হইলে তো আরো ভালো ছবি দেওয়া যায়, তাই না? সবাই দেখলো। ওকে, ঠিক আছে তাহলে। আচ্ছা, আমরা অ্যান্টিনেটাল কেয়ার পিরিয়ডটা জানলাম, কেয়ার কি জানলাম, অবজেক্টিভ জানলাম, ইম্পর্টেন্সটা জানলাম। এখন হচ্ছে কম্পোনেন্টটা। হ্যাঁ, কম্পোনেন্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কম্পোনেন্টটা ইম্পর্টেন্ট, এতটা রিটেনে আসে না, বাট তোমরা জানার জন্য যে আমরা কিভাবে এটাকে ভাগ করব, তোমাদের জন্য পরীক্ষার জন্য ভাইবার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্টিনেটাল ভিজিট। তো কম্পোনেন্ট গুলোর মধ্যে হচ্ছে অ্যান্টিনেটাল ভিজিট, prenatal advice, specific health protection, mental preparation, family planning, pediatric component. এটুক।
ডিটেলস পড়ার দরকার নাই, তোমাদের যদি ইচ্ছে হয় সময় থাকে তাহলে পড়বা একটু। তারপর হচ্ছে ভিজিটটা খুবই খুবই ইম্পর্টেন্স, যেটা থেকে কোশ্চেন 100% স্যাররাও জিজ্ঞেস করে এবং হচ্ছে কোশ্চেন পাবাই, প্রতি 2 জনে একজন এই কোশ্চেনটা ফেস করবে। সময় থাকে না স্যার, পেস্ট লেগে যায়। হ্যাঁ, এত এত জিজ্ঞেস করবে না, তোমরা স্ট্যান্ডার্ডটা জানলেই হবে। হ্যাঁ, এত ডিটেলস ওগুলা আসবে না, হয়তো বা পরীক্ষার জন্য আসবে। ভাগ করে নিবা, দেখো প্রতি 4 সপ্তাহে 32 সপ্তাহ পর্যন্ত তার হচ্ছে প্রতি 32 সপ্তাহ পর্যন্ত সে 4 সপ্তাহ একবার আসলে হবে। এখন 4 সপ্তাহ মানে কি? 1 মাস। তাহলে 32 সপ্তাহ পর্যন্ত সে মাসে একবার করে যাবে, সেটাই তো? বুঝা গেল? জি স্যার। 32 সপ্তাহ পর্যন্ত হচ্ছে 4 সপ্তাহ অন্তর অন্তর। এখন 4 সপ্তাহ মানে কি? 1 মাস। এখন 32 সপ্তাহ হলে দেখো 4 7 28, 4 8 8 মাস 32, স্যার। তাহলে 8 মাস। 8 মাস পর্যন্ত হচ্ছে সে একবার প্রত্যেক করে মাসে বসে। একবার করে যাবে। ঠিক জি আছে? স্যার। 8 মাস পর্যন্ত হচ্ছে সে মাসে একবার করে যাবে। এখন এটাকে আমরা উইকে যদি নেই, তাহলে 8 মাসে মাসে যদি 4টা উইকস হয়, 4 8 32, তাহলে 32 উইকসে হচ্ছে। আর এদিকে মাসকে যদি আমরা উইকসে কনভার্ট করি, প্রত্যেক 4 উইকস পর পর। ঠিক আছে? তাহলে 8 মাস পর্যন্ত হচ্ছে সে প্রতি 1 মাস পর পর যাবে। উইকসে বললে 32 উইকসে, 32 উইকসে 4 উইকস ইন্টারভ্যালে যাবে। তারপরে দেখো এখন হচ্ছে তার ডেলিভারি কাছে চলে আসছে, সে 32 উইকস পার হয়ে গেছে। 37 হচ্ছে আমরা বলি এক্স্যাক্টলি হচ্ছে টার্ম প্রেগনেন্সির জন্য হচ্ছে ডেলিভারির সময়। তাহলে দেখো এখন হচ্ছে তাকে ক্লোজলি মনিটরিং করতে হবে। কেন করতে হবে? বাচ্চার পজিশন ঠিক আছে কিনা, বাচ্চার গ্রোথ ঠিক আছে কিনা, এই জিনিসগুলো মনিটরিং করার জন্য, কারণ তখন হচ্ছে গ্রোথটা বেশি হয় এবং পজিশনে আসে। তো এই জন্য হচ্ছে প্লাসেন্টা ঠিক আছে কিনা, তো ওটা দেখার জন্য হচ্ছে তাকে আমরা আরো ক্লোজলি মনিটরিং করব। তাহলে বেশি বেশি মনিটরিং করতে হবে। এর জন্য আমরা তাকে প্রতি 2 সপ্তাহ 14 দিনের মাঝে পর পর আসতে বলবো, একটা অ্যাসেস করবো কতটুকু ওই ডেলিভারির আগ পর্যন্ত। এখন ডেলিভারি হয় হচ্ছে 37 উইকসে, তাহলে আমরা 36 পর্যন্ত তাকে বলবো যে আপনি এখন হচ্ছে প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর আসবেন। কথাটা বোঝা গেল? যদি বুঝো তাহলে কিন্তু ইজি। দেখো 32 সপ্তাহ পর্যন্ত তখন বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে, তখন কিন্তু এত ইম্পর্টেন্সটা থাকে না। ইম্পর্টেন্স থাকে ওই অ্যান্টিনেটাল পিরিয়ডে একবার আল্ট্রাসাউন্ড করলে, যে বাচ্চাটা তোমার মেল প্রেজেন্টেশন কিনা, বাচ্চাটা তো হ্যান্ডিক্যাপড হইতে পারে বা হচ্ছে কনজেনিটাল এনিমিলি থাকতে পারে, ব্রেন ডেভেলপ হইতে না পারে। এই জিনিসগুলো দেখার জন্য হচ্ছে আবার আমরা শুরুর দিকে খুব কম কম 1 মাস অন্তর অন্তর আলট্রা করে দেখবো। কিন্তু যখন সে 32 ক্রস করে ফেলবে তখন বাচ্চার গ্রোথ হবে অনেক বেশি, তাড়াতাড়ি হবে, প্লাসেন্টা ঠিক আছে কিনা, তার কোনো পজিশন ঠিক আছে কিনা। হ্যাঁ, এটা দেখার জন্য আমরা হচ্ছে কুইকলি হচ্ছে বেশি বেশি তাকে পরীক্ষা করবো। এই জন্য হচ্ছে আমরা 14 দিন পর পর করবো। আগে করতাম মাসে একবার, এখন হচ্ছে তার ডাবল, এখন হচ্ছে 14 দিন 2 সপ্তাহ অন্তর অন্তর করবো। সময়টা কখন? 32 থেকে 36। 36 কেন? তখন হচ্ছে ডেলিভারির সময়টা। তারপরে দেখো এখন স্যার ডেলিভারি চলে আসলো, এখন সে 36 উইকসে চলে আসলো। এখন হচ্ছে আমরা তাকে সপ্তাহে সপ্তাহে করবো। কেন? বাচ্চার পজিশন এবং প্লাসেন্টার পজিশনটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য, যতক্ষণ না ডেলিভারি হয় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে করবো এটা। ইমিডিয়েট এবং মিনিমাম যেটা করতে হবে, 3টা ভিজিট এখানে বলা আছে। 12 উইকস, 24 থেকে 26-এর মধ্যে একটা করবো, 36 টার্ম প্রেগনেন্সিতে একবার করবো। ইন্টারমিডিয়েট হচ্ছে দেখো ফার্স্ট ভিজিট 12 উইকস এর আগে, তারপরে হচ্ছে তোমার সেকেন্ড ভিজিট হচ্ছে 20 থেকে 22, তারপরে হচ্ছে 32 8 মাসে একটা 28 থেকে 32, এবং হচ্ছে 34 থেকে 36। তাহলে 28-এর পরে হচ্ছে 8 মাসের পরে হচ্ছে 32-এর মধ্যে একটা করব, এরপরে হচ্ছে 36-এর মাঝে আরেকটা করব। আর এদিকে হচ্ছে 20-এর 20-22-এ একটা করব, আর হচ্ছে 12-তে একটা করব। আর লাস্ট হচ্ছে যখন ফুল টার্ম হয়ে যাবে 38 বা 37 হবে, তখন আরেকটা ভিজিট হচ্ছে। এই টোটাল হচ্ছে 5টা ভিজিট। ঠিক আছে? হ্যাঁ, তারপরে হচ্ছে হোম ভিজিট। এটা প্রশ্ন আসে, যেমন 10 এবং 9 প্রশ্ন আসছে যে হোয়াই হোম ভিজিট ইজ কল দ্য ব্যাকবোন অফ অল এমসিএস সার্ভিস। তাহলে কেন হচ্ছে হোম ভিজিট কে বলা হয় ব্যাকবোন অফ অল এমসিএস সার্ভিস? তাহলে দেখো এটা বলা আছে যে যদি একটা মা, হ্যাঁ, সে হচ্ছে বাসায় বেশি কমফোর্টেবল, তাহলে যেমন মোস্ট ভিজিট আর রিকোয়ার্ড ইফ দ্য ডেলিভারি ইজ প্ল্যান্ড এট হোম এবং the mother is generally relaxed at home, the home
visit will win her confidence. The home visit will provide an opportunity to observe the environmental and social condition at home and also an opportunity to give prenatal advice. এটা কি হয়, একটা তুমি যদি তোমার বাসায় থাকো তাহলে তুমি কিন্তু অনেক কমফোর্ট ফিল করো, আরেকজনের বাসায় তুমি অনেক হেজিটেশন লাগে, তুমি সবকিছু স্বাচ্ছন্দ্যে ইউজ করতে পারো না। তোমার ফ্রেন্ডের বাসায় গেলা দেখবা যে তুমি স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে না, হয়তোবা তুমি যে রুমে আছো ওই রুমে একটা কোণঠাসা হয়ে থাকবা। এরকম মানে তোমার বাসায় যেরকম তুমি স্বাচ্ছন্দ্য ভাবে ঘোরাফেরা বা সবকিছু মেন্টাল একটা যেরকম রিল্যাক্স থাকে, এটা কিন্তু হাসপাতালে পসিবল না, কারণ হাসপাতালে আমরা অনেক ব্যস্ত থাকি। আমার যেটা হচ্ছে ম্যাক্সিমাম তো ডেলিভারি রুগীগুলো পাই, দেখা যাচ্ছে কি ওরা আমাদেরকে চিনে না, ওর একটা প্রবলেম হচ্ছে সে বলতে পারতেছে না, আবার দেখা যাচ্ছে আমি ছেলে, সে আমার কাছে শেয়ার করতে সে মানে কনফিউজড ফিল করতেছে বা বলবে বলবে বলতেছে না প্রবলেম। আবার হচ্ছে নার্সরা ওরাও অনেক ব্যস্ত, চারদিকে অনেক রুগী থাকে, ওরা ওকে স্পেশাল অ্যাটেনশন দেয় না, কারণ সে তখন বলবে যখন তার প্রতি স্পেশাল অ্যাটেনশন দেওয়া হবে, কিন্তু আমরা স্পেশাল অ্যাটেনশন দিতে পারি না চাপের কারণে। তারপরে আবার হচ্ছে অনেক সময় কমপ্লেন করলেও আমরা অ্যাভয়েড করে যাই, কারণ হচ্ছে একা অনেকগুলো কাজ সামলাতে হয়। এই জন্য হচ্ছে বাসায় যদি সে থাকে, তার চারপাশে মানুষগুলো পরিচিত, তার একটা প্রবলেম হলে সে বলতে পারে এবং তার একটা কনফিডেন্স থাকে, না আমার মানুষগুলো আছে, যদি আমার কিছু হয় ওরা আমাকে একটা সাপোর্ট দিতে পারবে। আর হসপিটালে হচ্ছে ম্যানেজমেন্টাল সাপোর্টটা সে পাবে। এজন্য বলছে যে যে বাসায় যদি থাকে সে বেশি রিল্যাক্স থাকে এবং হচ্ছে তার কনফিডেন্স লেভেলটা ভালো থাকে, যার জন্য হচ্ছে এই হোম ভিজিট, এটাকে বলা হয় ব্যাকবোন অফ অল এমসিএস। এখন দেখো কিছু একটা মহিলা যদি আমাদের আসে, যে এখন আমরা তাকে কি করব, কি সার্ভিসটা প্রোভাইড করব, যে হ্যাঁ, একটা হচ্ছে বিফোর ডেলিভারির আগে একটা মহিলা যদি এএনসি কেয়ারে আসে আমরা কি করব তার। প্রথম কথা হচ্ছে তার একটা হিস্ট্রি নিতে হবে, এটা প্রথম বাচ্চা, দ্বিতীয় বাচ্চা, নাকি 3 নাম্বার বাচ্চা, ঠিক আছে। তারপর হচ্ছে তার ফিজিক্যাল এক্সামিনেশন, সে ঠিক আছে কিনা। ফিজিক্যাল এক্সামিনেশনে তোমরা হিস্ট্রিতে পড়েছো, জেনারেল এক্সামিনেশন কি পাবা, সে তার এনিমিয়া আছে কিনা, হাইট ঠিক আছে কিনা, হাইটের সাথে ওয়েট ঠিক আছে কিনা, বিএমআই ঠিক আছে কিনা, বয়সটা, তার এজটাও ইম্পর্টেন্ট। কিন্তু অনেক সময় গ্রামে গঞ্জে হচ্ছে কম বয়সে বিয়ে হয়ে যায়, বাচ্চা লিন এন্ড থিন থাকে, তাহলে হচ্ছে তখন হচ্ছে আবার ডেলিভারিতে প্রবলেম হইতে পারে। তাহলে ফিজিক্যাল এক্সামিনেশন গুলো এই জিনিসগুলো আমরা দেখবো, তার বয়স, ওয়েট, বিএমআই, তারপর হচ্ছে তার এটা কত আহ, আহ, ঠিক আছে কিনা এই জিনিসগুলো। তারপরে হচ্ছে কিছু ল্যাব টেস্ট করতে হবে। আমরা তো এখন বাহ্যিক ভাবে ফিজিক্যালি এক্সামিনেশন করলাম, এখন তার কোনো ইনফেকশন আছে কিনা, তার ইউরিনটা দেখতে হবে, তার ব্লাড কাউন্টটা দেখতে হবে, মেইন ইম্পর্টেন্ট হচ্ছে হিমোগ্লোবিন, তার এনিমিয়া আছে কিনা, তারপরে এসবিএস অ্যান্টিজেন আছে কিনা, সেজন্য কিছু সেরোলজিক্যাল এক্সামিনেশন করতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ব্লাড গ্রুপিং করা, তার ব্লাড গ্রুপিং এবং হচ্ছে আরএস ডিটারমিনেশন যেহেতু, এবং তাকে যখন আসবে আমাদের কাছে বলে দিতে হবে যে তার ব্লাড ডোনার রেডি রাখতে, কারণ সে যদি অ্যানিমিক হয় বা প্রেগনেন্সির সময় কোনো ধরনের রক্তক্ষরণ হয়, তাহলে সেটার জন্য তাকে বলবো যে আমরা ব্লাড রেডি রাখতে। চেস্ট এক্সরে দরকার নেই, এটা করা হয় না, এই জিনিসগুলো করতে হবে। তারপর হচ্ছে তার ফিজিক্যাল এক্সামিনেশন আরেকটা বলতে ভুলে গেছি, তার ব্লাড প্রেশার এবং হার্ট রেট, পালস রেট এগুলো ঠিক আছে কিনা। ল্যাবরেটরি টেস্ট করলাম, ইউরিন এক্সামিনেশন করলাম, কোনো ইনফেকশন আছে কিনা, সিস্টাইটিস আছে কিনা, ইউটিআই আছে কিনা, হিমোগ্লোবিনটা দেখলাম। এটা তাকে যেটা করতে হবে এই সময় যে আয়রন এবং হচ্ছে সাপ্লিমেন্টেশন গুলো দিতে হবে, আয়রন, ফলিক অ্যাসিড এবং হচ্ছে ক্যালসিয়াম। আমরা তোমাকে বলেছিলাম যে 6 মাসের আগে আমরা আয়রন ট্যাবলেট দিব না, তখন শুধু আমরা তাকে ফলিক অ্যাসিড দিব। তারপর 6 মাসের পরে হচ্ছে আমরা তাকে ফলিক অ্যাসিড, আয়রন এবং হচ্ছে ক্যালসিয়াম ট্যাবলেট দিব। তারপর হচ্ছে তার টিটেনাসের টিকা সে নিয়েছে কিনা সেটা আমরা জানবো, প্রিভিয়াসলি নিচ্ছে কিনা, না হলে তোমরা জানো 2টা ডোজ দিতে হয়। ডোজটা এটা জানো তোমরা সবই, এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। কিন্তু পরীক্ষায় যেটা কোশ্চেন আছে যে what are the information to be recorded in the first antenatal visit, বা what are the advice to pregnant mother during first visit, অথবা আসে যে অ্যান্টিনেটাল অ্যাডভাইস টু প্রেগনেন্ট মাদার, ঠিক আছে, অথবা আসে ইনভেস্টিগেশন ইউ উইল অ্যাডভাইস এ প্রাইমিগ্যাভিডা ডিউরিং হার ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিট। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই প্রাইমিগ্যাভিডা? প্রাইমিগ্যাভিডা হচ্ছে ফার্স্ট প্রেগনেন্সি, তাহলে প্রথম প্রেগনেন্সিটাকে বলবো আমরা গ্র্যাভিডা। বুঝে গেল?
জি স্যার। जी सर। গ্রেভিডা আছে। সেকেন্ড গ্রেভিডা জি স্যার। হচ্ছে যে সে যতবার প্রেগনেন্ট হবে, যতবার প্রেগনেন্ট হবে গ্রেভিডা। তাহলে প্রথম প্রেগনেন্সি হলে প্রাইমি গ্রেভিডা, দ্বিতীয়বার বাচ্চা নিতে আসলে বলবো সেকেন্ড গ্রেভিডা, তৃতীয়বার নিতে বললে আর বলবো থার্ড গ্রেভিডা, এভাবে ফোর্থ, ফিফথ, সিক্স গ্রেভিডা এরকম বলবো। মাল্টি প্যারা না, মাল্টি গ্রেভিডা বলা যাবে না, 7-11 গ্রেভিডা লিখবা, সমস্যা কি? আরেকটা শব্দ আছে প্যারা। প্যারাটা হচ্ছে তোমাদের কখনোই তোমরা পাবা না, একদম গাইনিতে গেলে পাবা বা ওয়ার্ড করতে গেলে পাবা। প্যারার হিসাবটা একটু ভিন্ন আছে, হ্যাঁ। তো ফার্স্ট হচ্ছে আমরা অ্যাক্টিভিটিস ডিউরিং ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিট, অথবা কি দিব এটা আলাদা আলাদা করে পড়বা। কি ইনফরমেশন রেকর্ড করব এটা যদি আসে, সেই ক্ষেত্রে তোমার আসবে হচ্ছে হিস্ট্রি টেকিং এর পার্টটা। কি ইনভেস্টিগেশন করব সেটার একটা পার্ট, কি অ্যাডভাইস দিব এটা একটা পার্ট। এটা কিন্তু পার্ট করে পড়তে হবে, এটা অনেক বড়। তো এক এক সময় পরীক্ষা একটা আসে, কোনো সময় আসে ইনভেস্টিগেশন, কখনো আসে কি অ্যাডভাইস দিবা, কখনো আসে কি কি ইনফরমেশন তুমি নোট করবা, যেটা একটু আগে বললাম। যদি আসে হিস্ট্রি টেকিং বা কি ইনফরমেশন নোট করবা, সেক্ষেত্রে ইনভেস্টিগেশনের আগ পর্যন্ত দিলেই হবে। সেক্ষেত্রে তুমি প্রথমে হচ্ছে তার অবস্টেটিক হিস্ট্রি নিবা। তোমরা হিস্ট্রিতে পড়ে থাকবা যে অবস্টেটিক হিস্ট্রি এবং গাইনোকোলজিক্যাল হিস্ট্রি নিতে হয়। তো অবস্টেটিক হিস্ট্রি মানে হচ্ছে বাচ্চা সংক্রান্ত জিনিস, তার যে ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডটা কখন হয়েছে, মানে হচ্ছে বা কখন থেকে সে তোমার ইডিটি হিসাব করার জন্য, মেনস্ট্রুয়াল সাইকেলটা রেগুলার ইরেগুলার কিনা, সে পিল খাইতো কিনা, তার কোনো ব্লিডিং এর হিস্ট্রি আছে কিনা, পেলভিক পেইন এর হিস্ট্রি আছে কিনা, বা প্রস্রাবের ইউরিনারি ইনফেকশনের হিস্ট্রি আছে কিনা, এগুলা। প্রিভিয়াস প্রেগনেন্সি নিয়ে হচ্ছে যদি তার আগে ডেলিভারি হয় সেটা হিস্ট্রি নিতে হবে, যে সেটা কি নর্মালে হয়েছে নাকি সিজারিয়ান সেকশনে হয়েছে। যদি সিজারে হয় তাহলে বাংলাদেশে হচ্ছে প্রথমটা সিজার হলে পরেরটা এনবিডি আসলে ট্রায়াল করে না, সিজারের দিকেই যায় কমপ্লিকেশন গুলোকে অ্যাভয়েড করার জন্য। বাট প্রথমটা যদি হচ্ছে নর্মাল ডেলিভারি হয়, সেক্ষেত্রে হচ্ছে মোস্টলি তারা এনবিডি বা নর্মাল ডেলিভারির জন্য ট্রায়াল দিয়ে থাকে, যদি না কোনো কমপ্লিকেশন থাকে। তো এই জন্য হচ্ছে এটার ইম্পর্টেন্সটা বেশি। তার কোনো অ্যাবর্শনের হিস্ট্রি আছে কিনা, কোনো বাচ্চা ইন্টারইউটেরিন ডেথ হয়েছে কিনা, একলামশিয়া হয়েছে কিনা, কোনো ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি হয়েছে কিনা, তার কোনো একটা প্রিমেচিউর বা হচ্ছে লো বার্থ ওয়েট বেবি ডেলিভারি হয়েছে কিনা। যদি ইন্টারইউটেরিন ডেথ হয়, তাহলে এখানে ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্সটা হচ্ছে একটা মহিলা আসলো, এটা তার দ্বিতীয় সন্তান, বলতেছে এটা তার দ্বিতীয় প্রেগনেন্সি, কিন্তু তার দেখা যাচ্ছে বললো যে হ্যাঁ প্রথম বাচ্চার বয়স কত, বললো যে হ্যাঁ প্রথম বাচ্চা তো নাই, কি হয়েছে, হ্যাঁ বাচ্চা মরে গিয়েছে। তো তখন তুমি নর্মাল ডেলিভারির জন্য ওয়েট করবে না, ট্রাই করবা যে বাচ্চাটাকে সাপোর্ট করার জন্য, আগে দেখবা সকল প্যারামিটার ঠিক আছে কিনা। তো এরকম তখন যদি আমরা সিজার করে বাচ্চাটা সেভ করতে পারি, তাহলে হচ্ছে ভালো, তার একটা বাচ্চা হলো, যেহেতু আগের বাচ্চা নেই এই জন্য। এখন যদি আমি নর্মাল ডেলিভারি করতে গিয়ে কোনো কমপ্লিকেশন হয়, এই বাচ্চাটাও মারা যায়, তাহলে হচ্ছে এটা তার জন্য একটা মানে কি বলবো, আমাদের জন্য একটা খারাপ আউটপুট দিল আর কি। এই জন্য এগুলোর ইম্পর্টেন্সটা। তাহলে হিস্ট্রি অফ কারেন্ট প্রেগনেন্সি নিতে হবে, তার এলএমপি হিসাব করতে না এগুলা। তারপরে তার জেনারেল হিস্ট্রি নিতে হবে। জেনারেল হিস্ট্রির মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডায়াবেটিসটা। আমরা যেটি ডায়াবেটিস, হাইপারটেনশন, অ্যাজমা, এগুলা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, হচ্ছে অ্যাজমা, ডায়াবেটিস, হাইপারটেনশন, এই তিনটা আমরা জিজ্ঞেস করি, বাকিগুলা খুব একটা করা হয় না, বা হচ্ছে বাকিগুলা ইন জেনারেল ইনভেস্টিগেশন চলে আসে। তার কার্ডিয়াক কোনো ডিজিজ আছে কিনা, হাইপারটেনশন আছে কিনা এটার জন্য। তারপর হচ্ছে, কারণ এটা হচ্ছে প্রেগনেন্সিতে কমপ্লিকেশন বেশি হয়, অ্যাজমা। তারপর হচ্ছে ডায়াবেটিসটা দেখি, কারণ ডায়াবেটিস হলে বাচ্চা অনেক বড় হয়, ঠিক আছে। এবং বাচ্চারও ডায়াবেটিস থাকতে পারে, এটা পরে তার কমপ্লিকেশন হইতে পারে। ফ্লুইড গুলো ওইভাবে হিসাব করে দিতে হয়। ফ্যামিলি হিস্ট্রি, তার ফ্যামিলিতে কারো হেপাটাইটিস আছে কিনা, তারপর ডায়াবেটিস, হাইপারটেনশন আছে কিনা, এটা জানার জন্য। এক্সামিনেশনের মধ্যে কি দেখবো, এটা বলে ফেলছি অলরেডি, হাইট, ওয়েট, এনিমিয়া, জন্ডিস, ইডিমা আছে কিনা। ইডিমাটা খুব ইম্পর্টেন্ট, ইডিমা আছে কিনা। ইডিমা থাকলে বোঝা যাবে যে তার একলামশিয়া চান্স বা হাইপারটেনশন ছিল, এটা রিস্ক বেশি। বিপি পালস দেখতে হবে। অবস্টেটিক এক্সামিনেশনের মধ্যে আসলে এখানে দেখতে হবে তার ইউটেরাস, এটাগুলো আমরা আলট্রা, ইউটেরাসের সাইজ বা পজিশন, ইউটেরাসটা ঠিক আছে কিনা। অনেক সময় হয় সেপ্টেড ইউটেরাস হয়, ইলোঙ্গেটেড সার্ভিক্স, সার্ভিক্স থাকে, ব্রড ইউটেরাস থাকে। এই যে ইউটেরাসের সাইজের উপরও ডিপেন্ড করে, কারণ ইউটেরাসটা আলটিমেটলি কন্ট্রাকশন করেই বাচ্চাটাকে বের করবে। এখন যদি সাইজই ঠিক না থাকে, তখন হচ্ছে দেখা যাচ্ছে এনবিডি বা নর্মাল ডেলিভারিটা হচ্ছে একটু কষ্ট হয়ে যায়। প্রেজেন্টেশন ঠিক আছে কিনা, ফিটাসের ফিটাসটা ঠিক আছে কিনা। বাচ্চার হার্ট সাউন্ড দেখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। বাচ্চার হার্ট সাউন্ড যদি আমরা
কম পাই তাহলে বুঝতে হবে যে নাড়াচাড়া কম পাই বা হার্শ সাউন্ড আমরা এক্সামিনেশন করে কম পাই, তাহলে বুঝতে হবে যে ফিটাল ডিস্ট্রেস আছে, বাচ্চা শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাহলে ওই বাচ্চা যদি আমরা ডেলিভারি করাইতে যাই তাহলে দেখা যাচ্ছে ওই ডেলিভারি হইতে যে সময় লাগবে সেখানে বাচ্চা আউট হয়ে যেতে পারে। ভ্যাজাইনাল এক্সামিনেশন, এক্সটার্নাল জেনিটালিয়াটা আমরা দেখবো যে ঠিক আছে কিনা। পরীক্ষা নিরীক্ষার মধ্যে 8টা পরীক্ষা বলতেই হবে। প্রথম কথা হচ্ছে তার হিমোগ্লোবিন করব আমরা, বা একটা সিরিজের মধ্যে চলে আসে একটা হিমোগ্লোবিন করব, এনিমিয়া আছে কিনা। তারপর ব্লাড গ্রুপিং করব, এটা হচ্ছে। তারপর হচ্ছে ব্লাডের মধ্যে আর একটা হচ্ছে এসবিএস অ্যান্টিজেনটা করব। ইউরিনের মধ্যে করব প্রেগন্যান্সি টেস্ট, সিরাম, ইউরিন সুগার, ইউরিন অ্যালবুমিন, তাহলে তার প্রোটিন ইউরিয়া আছে কিনা, প্রোটিন যাচ্ছে কিনা। তারপরে হচ্ছে ইউরিন সুগারটা দেখবো, তাহলে ইউরিনে হচ্ছে 3টা, প্রেগন্যান্সি টেস্ট, সুগার আর হচ্ছে অ্যালবুমিন। ব্লাডে হচ্ছে বললাম যে হিমোগ্লোবিন, সিবিসি বা হচ্ছে ব্লাড গ্রুপিং, আরএস টাইপিং, আর হচ্ছে হেপাটাইটিস বি। তারপর হচ্ছে আরো কিছু বলে যে আলট্রাসোনোগ্রাফি অফ প্রেগন্যান্সি প্রোফাইল, এটা মাস্ট। তারপর হচ্ছে বিডিআরএল পসিবিলিস করা হয় না। অ্যাডভাইস কি দিব, অ্যাডভাইস দিব হচ্ছে আমরা ফার্স্ট হচ্ছে ডাইট, সবই খাবে, কোনো খাবারের বাদ বিচার নাই, সবই খাবে। পার্সোনাল হাইজিন মেনটেন করবে, কিছু জিনিস অ্যাভয়েড করতে বলবো, যেমন হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স স্পেশালি ইন লাস্ট ট্রাইমিস্টার এন্ড ফার্স্ট ট্রাইমিস্টার। তারপর হচ্ছে স্মোকিং, অ্যালকোহল, এগুলা কনস্টিপেশনটা অ্যাভয়েড করতে বলবো তাকে। ডায়েটারি ফাইবার গুলা খাইতে বলবো যেন কনস্টিপেশন না হয়। অ্যাভয়েডেন্স অফ দ্য ড্রাগ, কিছু ড্রাগ খাওয়া যাবে না যেগুলো হচ্ছে তোমার কনজেনিটাল এনিমিলি করে। টেট্রাসাইক্লিন খাওয়া যাবে না, স্টেপটোমাইসিন, সেক্স হরমোন এগুলা খাওয়া যাবে না। রেডিয়েশন, এক্স-রে অ্যাভয়েড করবো আমরা প্রথম ফার্স্ট 4 মান্থ প্রেগনেন্সিটাকে আমরা কি করবো, এক্স-রে, যেহেতু রেডিয়েশন হয় বাচ্চার ক্ষতি হতে পারে। তারপরে হচ্ছে ওয়ার্নিং সাইন, যদি তার কোনো, তাকে বলে দিতে হবে আপনার এই লক্ষণগুলা যদি দেখা যায় তাহলে আপনি সাথে সাথে হাসপাতালে চলে আসবেন। তার মধ্যে কি কি আছে, আপনার পায়ে পানি আসলে, মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখলে, কোনো ব্লিডিং অথবা কোনো ব্যথা যদি থাকে, বা আপনি ঘুরে পড়ে যান, তাহলে সাথে সাথে হসপিটালে আসতে হবে। এই জিনিসগুলো তাকে বলে দিতে হবে। তাহলে কি বললাম, অ্যাক্টিভিটিস ডিউরিং ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিট। প্রথম কথা হচ্ছে আমরা একটা পেশেন্ট আসলে রেজিস্ট্রেশন করব আমরা, তারপর হচ্ছে তার হিস্ট্রি গুলা নিব, এক্সামিনেশন করব, ইনভেস্টিগেশন করব এবং তাকে কিছু অ্যাডভাইস দিব। এগুলো হাই রিস্ক মাদার কারা, এটা দিয়ে আজকে শেষ করব। তারপরে নেক্সট ক্লাসে ইন্টারনেটাল, পোস্টনেটাল, কেয়ার অফ নিউবর্ন, তারপর হচ্ছে আপগার্স কোড, লো বার্থ ওয়েট, এগুলো নিব। তারপরে গ্রোথ চার্ট এবং হচ্ছে বাকিগুলো ফ্যামিলি প্ল্যানিং এ যাব আমরা। এটা হাই রিস্ক মাদার কেউ একজন বলো, আজকে এটা বলে শেষ। স্যার হাই রিস্ক মাদার গুলা হচ্ছে স্যার এলডারলি প্রেমি, শর্ট স্ট্যাচার প্রেমি, এন্ড দেন হচ্ছে স্যার ওই যে অ্যান্টিপার্টাম হ্যামোরেজ, পোস্টপার্টাম হ্যামোরেজ, তারপরে হচ্ছে স্যার, জি স্যার, তারপরে স্যার একলামশিয়া, প্রি একলামশিয়া, তারপরে হচ্ছে এগুলা স্যার। অনেকগুলো আছে। birth order 5 or more. হ্যাঁ হ্যাঁ, ইয়েস। এরপরে নেক্সট Sir, তাহলে অনেক আছে তাই না, অনেক আছে। স্পন্টেনিয়াস কনজিকিউটিভ অ্যাবর্শন আছে, এনি সিস্টেমিক ডিজিজ আছে লাইক কার্ডিওভাস্কুলার ডিজিজ, কিডনি ডিজিজ, ডায়াবেটিস, টিউবারকুলোসিস, এনি লিভার ডিজিজ, তাহলে এগুলো হচ্ছে সিস্টেমিক ডিজিজ। তারপর হচ্ছে এনি ইনস্ট্রুমেন্টাল হিস্ট্রি অফ ডেলিভারি, যদি থাকে। প্রলং প্রেগনেন্সি, দেখা যাচ্ছে প্রলং প্রেগনেন্সি, সে বাড়িতে আছে 3-4 ধরে হচ্ছে লেবার পেইন বা এটা, অথবা হচ্ছে ডেলিভারি ডেট ওভার হয়ে গেছে মোর দেন 2 উইকস অর 3 উইকস, এগুলা। তারপর হচ্ছে এনি ইন্ট্রাইউটেরাইন ডেথ, আইইউডি, তারপর হচ্ছে ম্যানুয়াল বা রিমুভাল অফ প্লাসেন্টা, এগুলো যদি থাকে তাহলে হচ্ছে খুবই হাই রিস্ক। তাহলে অনেকগুলা কথা এখানে। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে ক্রাইটেরিয়া অফ হাই রিস্ক বেবি। হাই রিস্ক বেবির ক্ষেত্রে আমরা কি বলবো, যে হচ্ছে ওয়েট লেস দেন যদি 2.5 কেজি হয়, যদি টুইন হয়, তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ফিডিং হয়, তারপর হচ্ছে আমরা ইয়েতে গ্রোথ চার্টে দেখবো তার ওয়েট বিলো 70% হয়, তারপর হচ্ছে